কাকে কান নিয়ে গেল? আপনি কাকের পেছনে ছুটবেন? নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে স্বাগত। তো 2000 টাকার বন্ডে জামিন পেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, দুজন ইচ অ্যান্ড এভরি পার্সন। সো কেসটা কি হলো, মানে কোথা থেকে কোথায় সিবিআই জাজ করে সারা রাজ্য তোলপাড় হলো। কলকাতা পুলিশের পরে সিবিআই সেই দায়িত্বও পেল এবং ফাইনালি চার্জশিট পেশ না করতে পারার জন্য জামিন পেয়ে গেল আপাতত। সো একটু ঘটনাক্রমটা দেখা যাক কিভাবে আজ এই জামিন পর্যন্ত পৌঁছালো। একটু যেমন রিক্যাপ হয় না, তেমন রিক্যাপটা একটু দেখি। 9 আগস্ট 2024 আরজিগড়ের ঘটনাটা ঘটে এবং তার পরবর্তীকাল থেকে ঘটনাক্রম যদি দেখা হয়, 10 আগস্ট সঞ্জয় রায় অ্যারেস্ট বাই কলকাতা পুলিশ এবং তারপরে আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে একটা নির্দিষ্ট টাইম, এক সপ্তাহ দেওয়া হবে, তাতে যদি কলকাতা পুলিশ সলভ করতে পারে খুবই ভালো, আর না পারলে কেসটা সিবিআই কে দেবেন, উনি নিজেই বলেন। কিন্তু 13 তারিখে কলকাতা হাইকোর্ট কেসটা সিবিআই এর হাতে তুলে দেন, মাত্র 5 দিনের মাথায় এই ঘটনার। সিবিআই প্রথমে তো কেসটা নেওয়ার পরে বিভিন্ন খবর সামনে আসছিল যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, অনেক কিছু প্রমাণ ধ্বংস হয়ে গেছে, নানান তাল ঘটনা সামনে আসে। সেই সবের ওপর ভিত্তি করে বারবার সন্দীপ ঘোষকে ডেকে পাঠানো হয়, সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত, ম্যারাথন জেরা চলে এবং সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, যিনি টালা থানার তৎকালীন ওসি, তাদের মধ্যে ফোনের কল হিস্ট্রিও পাওয়া যায় এবং সেই তার উপর বেস করে অভিজিৎ মন্ডলকেও অ্যারেস্ট করা হয়। যেটা বলে রাখি, সন্দীপ ঘোষ উনি অ্যারেস্ট হন সেপ্টেম্বর মাসের 2 তারিখ এবং অভিজিৎ মন্ডল উনি অ্যারেস্ট হন 14 তারিখ সেপ্টেম্বর মাসে। তো এই দুজন অ্যাকচুয়ালি অ্যারেস্ট হয় সিবিআই জাজ করতে, যে যেটা দেখে তথ্য প্রমাণ লোপাটের জন্য এরা দুজন অ্যারেস্ট হয়। আর তার সাথে সাথে সন্দীপ ঘোষ উনি ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর কেসেও অ্যারেস্ট হয়। এটা গেল অ্যারেস্টের পর্যায়ে এবং সেই মুহূর্তে সিবিআই বিশাল জাজ করতে থাকে এবং আরো কিছু ঘটনাক্রম যদি আমি পরপর দেখি, তাহলে 15 সেপ্টেম্বর অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে সিবিআই জেল হেফাজতে পাঠানো হয়। 17 সেপ্টেম্বর জামিনের আবেদন করেছিল তারা, তার বিরোধিতা করে সিবিআই। 20 সেপ্টেম্বর বিচারকের প্রশ্ন, খুন ধর্ষণ ঘটনার আগাম খবর কি ধৃতদের কাছে ছিল, উত্তর দিতে পারল না সিবিআই এবং ধৃতদের পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয় পরীক্ষার। সো এই ঘটনাক্রমগুলো তোমরা দেখো, এই মুহূর্তে কোথাও না কোথাও রাজ্য জুড়ে বিশাল আন্দোলন চলছিল, সঙ্গে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সবার কোথাও না কোথাও মনে হচ্ছিল যে জাস্টিস হবেই অবহেলা। তারপরে 25 সেপ্টেম্বর সিবিআই এর দাবি ধৃতরা প্রভাবশালী, প্রমাণ খোঁজাও কঠিন হচ্ছে। 30 সেপ্টেম্বর আলিপুর শোধনাগারে গিয়ে জেরার আবেদন সিবিআই এর এবং বিচারপতিও সম্মতি দেয় এবং 18 অক্টোবর ধৃতদের নার্কো পরীক্ষা করতে চাওয়া হয় এবং তার জন্য আদালতের দ্বারস্থ হয় সিবিআই। এরপরে 9 ডিসেম্বর সিবিআই দাবি করে যে 900 ঘন্টার একটা ফুটেজ নেওয়া হয়েছে এবং সেটা খতিয়ে দেখার কাজ চলছে এবং তারা বিভিন্ন ভাবে সেগুলোকে খতিয়ে দেখে জাজ করছে, ঘটনার সাথে মেলানো হচ্ছে। এর মধ্যে বহু ইনসিডেন্ট ঘটে গেছে। আগস্ট মাসে সিবিআই ঢোকার আগেই দেখা গেছে যে আরজিকরে ভাঙচুর হলো। তারপরে সঞ্জয় রায় যে প্রাইম অ্যাকিউজড, তাকে যখন কোর্টে তোলা হচ্ছিল পুলিশরা গাড়িও বাজিয়েছে শব্দ, যাতে সঞ্জয় রায় মিডিয়াতে কিছু না বলতে পারে এবং একদিন সুযোগ পেয়ে সঞ্জয় রায় বলেও দিলেন যে পুলিশ তাকে ফাঁসাচ্ছে এবং বিনীত গোয়েলের নামও তিনি এক জায়গায় নিলেন, সেই টাইমের কলকাতা পুলিশের সিপি। সো এই ঘটনাগুলো টোটাল এই লাস্ট 2 মাস 3 মাসে ঘটেছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও সে বলতে চাইনি, আমাকে মিশে নামিয়ে দিল, আমার কথা শুনছে না, পুরো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে করেছে, আমি কিন্তু পুরোপুরি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। 13 আগস্ট কলকাতা হাইকোর্ট তদন্তভার সিবিআই কে দেয়, সেখানে 13 ডিসেম্বর পুরো 90 দিন পূরণ হলো এবং নিয়ম অনুসারে 90 দিনের মধ্যে চার্জশিট না দিতে পারলে তারা জামিন পেয়ে যাবে। তো সেটাই হলো, 90 দিনে চার্জশিট হলো না সিবিআই এবং তারা জামিন পেয়ে গেল। যাই হোক, জামিন পাওয়ার পরে অভিজিৎ মন্ডল উনি বাড়ি চলে গেছেন, কিন্তু সন্দীপ ঘোষ উনি এখনো জেলে আছেন ফিনান্সিয়াল ইরেগুলারিটিস যে কেস সেই বিষয়ে। কিন্তু সেই বিষয়েও বলে রাখি, কতদিন থাকবেন তার ঠিক নেই, কারণ সন্দীপ ঘোষের কাছ থেকে কোনো ডিরেক্ট ক্যাশও পাওয়া যায়নি, কোনো সোনাদানাও পায়নি, কারণ এগুলো পার্থবাবু আর অর্পিতার বাড়ি থেকে পেয়েছিল, কিন্তু তারাও জামিন পেয়েছে। তো ফিনান্সিয়াল ইরেগুলারিটিস এর কেসে কতদিন থাকবে
তার কোনো ঠিক নেই। কোথাও না কোথাও সিবিআই তদন্তের মাধ্যমে পুরো আসল সত্যিটা সামনে আসবে। এই বিষয়ে সন্ময় বন্দ্যোপাধ্যায় উনি কি বলেছেন সেটা তোমরা সবাই শুনেই নাও, আমি আর আলাদা করে বলছি না। ওনার কথা শুনলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে ইন্ডিকেশনটা কোন দিকে যাচ্ছে। 90 দিন ধরে এই জিনিসটাই তো পরিষ্কার করতে পারতো সিবিআই, যে আমাদের হাতে কোনো ডকুমেন্ট নেই, ফলে আমরা এই তদন্ত কমপ্লিট করতে পারবো না। তারা আশা দেখালেন, বিশ্বাস দেখালেন, মানুষের মধ্যে একটা প্রত্যাশা তৈরি করলেন যে সিবিআই ক্যান ডু ইট। তারা বললেন যে আমরা ফরেন্সিক টেস্টের জন্য আমরা সিসিটিভি ফুটেজ পাঠাচ্ছি, আমরা ফরেন্সিক টেস্টের জন্য অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষের টেলিফোনগুলো পাঠাচ্ছি, এবং সেই রিপোর্ট আসার পর কোর্টকে তারা বললেন যে আমরা ফরেন্সিক রিপোর্ট পেয়ে গেছি, আমরা যেটা আশঙ্কা করছিলাম সেইটা মিলে গেছে। এবং আজকে কেন সেই সিবিআই সীমা পাহুজা কেন কি কারণে শিয়ালদা কোর্টে সেই প্রত্যাশার বেলুনটা ফুটো করে দিলেন? কোনো জায়গায় কি পলিটিক্স অফ আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে? ভারতবর্ষের সর্বোচ্চ পর্যায়ে দুই ব্যক্তি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কেন রিয়্যাক্ট করেননি, প্রপারলি রিয়্যাক্ট করেননি? একটা রিয়াকশন মিনিমাম তো পাওয়া যেত। অমিত শাহ কেন দেখা করলেন না? তার পরিবার কলকাতায় তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মানুষের পারসেপশন যদি বদলাতে শুরু করে, মানুষ যদি এই বিশ্বাসটা একবার মানুষের মনে গেঁথে যায় যে এদের মধ্যে এদের একটা অ্যাডজাস্টমেন্টের পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট আছে, তাহলে স্বাভাবিকভাবে তারা তখন সরে যাবে। তাহলে কি সিবিআই এবং ইডি সত্যিই মানে পাওয়ারফুল লোক এবং সরকারের অঙ্গুলিতে চলে? যে একটা জায়গায় যে সময় দেখা যাচ্ছিল ওয়েস্ট বেঙ্গলের সমস্ত দুর্নীতিতে ভরে গেছে এবং সিবিআই ইডি সবাইকে অ্যারেস্ট করছে ভোটের আগে, এবার সব মিটে গেল, ভোট হয়ে গেল, তাহলে কি ছকটা কোথাও মিলে আছে যে সবাই আস্তে আস্তে জামিন পেয়ে যাচ্ছে? এটা একটা সত্যিই কোশ্চেন চিহ্ন থাকছে। তারপরে আরো একটা কোশ্চেন চিহ্ন যেখানে যে সিবিআই এর তদন্তের ওপরে সাকসেস রেট তো নেই, সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি এটা, তারপরে সেটা প্রুভ হয়ে যাচ্ছে যে সিবিআই একটা চার্জশিটও দিতে পারছে না। যাই হোক, আশা রাখবো ভবিষ্যতে দেবে। এই বিষয়ে অলরেডি ডক্টররা আবার ধর্ণা দিতে চাইছেন ধর্মতলায় ডোরিনা ক্রসিং এর ওখানে। 17 ডিসেম্বর থেকে 26 ডিসেম্বর ডক্টররা ধর্মতলায় সেই ধর্নার জন্য আবেদনও করছেন। যাই হোক, এর মাঝখানে আমাদের মুখ্যমন্ত্রী ঠিক 13 তারিখ বিকাল 5:48 একটা টুইট করেন যে কুলতলি এবং ফারাক্কাতে সেখানে 60 দিন বা 62 দিনের মধ্যে তারা সাজা ঘোষণা হলো। একজনের লাইফ টাইম ইমপ্রিজন আর একজনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা হলো। এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ করেছে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশকে উনি সাবাসীও জানিয়েছেন এই বিষয়ে। সন্ময় বন্দ্যোপাধ্যায়ের বয়ানটাও তোমরা শুনলে। এখানে কোথাও না কোথাও একটা জিনিস বোঝাই যাচ্ছে যে সিবিআই এর যে তদন্ত সেটা মন্থর হয়ে গেছে। এই বিষয়ে উপেন বিশ্বাস এর আগেও 1-2বার কথা বলেছেন এবং যে নির্যাতিতার অভয়ার মা বাবা তারা অমিত শাহের সাথে যখন দেখা করতে চেয়েছিল তখন অমিত শাহ কলকাতায় এসেছিলেন, তিনি দেখা করেননি বা টাইম দেননি। তো অনেক কিছু বিষয় এখানে ম্যাটার যেন কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো যাই হোক, সিবিআই এর ওপরে ওয়েস্ট বেঙ্গলের মানুষের একটা বিশাল ভরসা ছিল, সেই ভরসা কোথাও না কোথাও একটু হলেও ক্ষুণ্ণ হলো এবং সবাই ভাবলো তাহলে কি ফাইনালি জাস্টিস পাবেই না? না এই সেই কলকাতা পুলিশের যে তথ্য যে সঞ্জয় রায় একাই ধর্ষণ খুন মামলা যাই হয়েছে সেটাতে একাই অভিযুক্ত, সেটাতেই সিবিআইও ছাপ দেবে তাদের, যে ওটাই ঠিক। তো সেটা ভবিষ্যতেই বলবে। শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু এরা বহু কথা বলেছে মিডিয়াতে, তাদের আজকে খুব একটা বাইট দেখছি না। কোথাও না কোথাও তাদের বাইটও কমে গেছে যে সিবিআই হলে এই হতো, সিবিআই হলে ওই হতো। তো সেই সিবিআই হয়ে তো কিছুই হলো না। এবার তার মধ্যে আমি দুটো এক্সট্রা পয়েন্ট অ্যাড করব, যেটা বলে রাখি। 6 সেপ্টেম্বর শুনানির সময় বিচারক বসে থাকেন আদালতে এবং ভার্চুয়াল শুনানিতে যারা অভিযুক্ত তারাও থাকেন, কিন্তু ওই দিন সিবিআই এর আইনজীবী আদালতে ছিলেন না। তো বিচারক আইনজীবীর খোঁজ করায় জানা যায় কিছুক্ষণের মধ্যে সিবিআই এর আইনজীবী ঢুকে যাবেন। তখন বিচারক বললেন তবে কি এই মামলায় জামিন দিয়ে দেবো? যাই হোক, 6 সেপ্টেম্বরে সেই কথা বিচারকের যে এই মামলায় কি জামিন দিয়ে দেবো, তো ফাইনালি 2000 টাকার ব্যক্তিগত বন্ডে শিয়ালদা কোর্ট থেকে দুজনই জামিন পেয়ে গেলেন। সো এই ঘটনা রাজ্যের কোথাও না কোথাও যে কলকাতার এত বড় ঘটনার পরেও প্রকৃত দোষী শাস্তি পাবে কি পাবে না সেটা ফিউচারে বলবে। সিবিআই এর চার্জশিট কবে আসে দেখা যাক, 3 মাসে হয়নি, 6 মাসে তো হবে, দেখা যাক। সো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার। হ্যাঁ, অবশ্যই যে কথা না বললেই নয়, আমাদের কুণাল ঘোষ কিন্তু অনেকবার অনেক কথা বলেছে, সেটাও একবার শুনে নেওয়া যাক। কাকে কান নিয়ে গেল, আপনি কাকের পেছনে ছুটবেন আর এখন বলবেন কাকের জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার? এগুলো তো হতে পারে না। অভয়ার বাবা মাকে পূর্ণ শ্রদ্ধা সম্মান দিয়ে বলছি,
সিবিআই নিয়ে একটি প্রশ্ন তোলার অধিকার আপনাদের নেই, কারণ আপনারা নেমন্তন্ন করে ডেকে এনেছেন। আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশের উপর আস্থা না রেখে আপনারা ডেকে এনেছেন। কলকাতা পুলিশ 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল সঞ্জয় রায়কে। সিবিআই তদন্ত দেখা যাচ্ছে সেই সঞ্জয় রায়ই কিন্তু ধর্ষণ এবং খুনে যুক্ত। তাহলে যত রকম প্ররোচনায় পা দিয়ে বাবা মার আবেগ, বাবা মার বুকের আগুন চোখের জলকে ব্যবহার করে কিছু লোক ধান্দাবাজি করেছে।